আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স দ্বিতীয় বর্ষের যে থিওরি পরীক্ষা শেষ হওয়ার পর যে ব্যবহারিক পরীক্ষা 100 মার্কের, সেই ব্যবহারিক পরীক্ষার আমাদের 8 নম্বর কোশ্চেনে একটি হচ্ছে আমাদের মৌখিক পরীক্ষা হচ্ছে 10 মার্ক। সেই মৌখিক পরীক্ষাটি নিয়ে আজকে কথা বলবো যে সেখানে আমাদের কী ধরনের প্রশ্নগুলো সচরাচর হয়ে থাকে এবং তোমরা কীভাবে প্রস্তুতি গ্রহণ করবে। দেখা যায় যে আমাদের শিক্ষার্থীদের মধ্যে একটা আতঙ্ক কাজ করে যে আমাদের এই ভাইভাতে কী ধরনের প্রশ্ন করবে বা কী আমরা পারবো কি পারবো না। তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো আমাদের অনার্স দ্বিতীয় বর্ষে যেহেতু আমাদের কোঅর্ডিনেটস অর্থাৎ প্রাণীবৈচিত্র্য 2 কোঅর্ডিনেটস, সেক্ষেত্রে আমাদের এই কোঅর্ডিনেটস থেকেই কিছু প্রশ্নগুলো দেখা যায় সচরাচর হয়ে থাকে। আর বেশিরভাগ প্রশ্ন হয়ে থাকে আমাদের যে ব্যবহারিক অংশ থেকে। আমাদের ব্যবহারিক যে প্রশ্নটি তোমরা খেয়াল করলে দেখবা যে সেখানে আমাদের যে মস্তিষ্ক এবং কোর্টিক স্নায়ু যে আমাদের ব্যবচ্ছেদকরণ থাকে রুই মাছের, তো এই কারণে আমাদের এই কোর্টিক স্নায়ুগুলো থেকে কোশ্চেনগুলো করা হয়। এখানে আমাদের হচ্ছে এই মস্তিষ্কের যে কোর্টিক স্নায়ুগুলো আছে 10 জোড়া, এই নামগুলো অবশ্যই তোমরা অর্থাৎ নিজেদের আয়ত্তে রাখতে হবে, কারণ এই নামগুলোতে জিজ্ঞাসা করতে অর্থাৎ সচরাচর এগুলো জিজ্ঞাসা করা হয় যে তোমার কোন কোন কোর্টিক স্নায়ুগুলো তুমি বের করে প্রদর্শন করছো, তো এই বিষয়টাও কোশ্চেন করা হয়। আবার আমাদের যেহেতু টাকি মাছের আমাদের অ্যাফারেন্ট ডিফারেন্ট যে রক্তনালীগুলো, সেক্ষেত্রে আমাদের এই টাকি মাছের অ্যাফারেন্ট ডিফারেন্ট, এক্ষেত্রে অ্যাফারেন্ট রক্তনালী কী, ইফারেন্ট কী, এই বিষয়টি কোশ্চেন হতে পারে। তাছাড়া আমাদের কর্ডের প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যেহেতু টাইপ স্টাডিতে আমাদের অ্যামফিবিয়া থাকে, ফিশ থাকে, রেপটাইলস থাকে, বার্ডস থাকে, ম্যামালস থাকে, তো তাদের যে আমাদের হার্টের যে একটা অর্থাৎ বিভাজন আছে, সেই হার্টের চেম্বারগুলো আমরা জিজ্ঞাসা করতে পারি। যেমন যেমন মাছের হচ্ছে আমাদের হার্টের চেম্বার থাকে 2টি, তারপর হচ্ছে আমাদের অ্যামফিবিয়ার 3টি, এবং হচ্ছে আমাদের রেপটাইলসের দেখা যায় আমাদের যে 3টি, কিন্তু কুমিরের ক্ষেত্রে দেখা যায় অসম্পূর্ণভাবে 4টি। এই যে হার্টের চেম্বার অর্থাৎ হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠগুলো, বার্ডসের ক্ষেত্রে 4টি এবং ম্যামালসের ক্ষেত্রে 4টি। তো এই বিষয়গুলো এবং হচ্ছে আমাদের আমাদের 3 নাম্বার হচ্ছে যে আমাদের ওয়েবার নসিকল যে এটি থাকে অস্থায়ী মাউন্টিংয়ের ওয়েবার নসিকল থেকে অনেক সময় প্রশ্ন করতে যে এটির লোকেশন কোথায় এবং এটির কাজ কী, এই বিষয়টা। তারপর হচ্ছে আমাদের স্কেল, তাদের যে অস্থায়ী মাউন্টিংয়ের মধ্যে যে আমাদের স্কেলগুলো বের করে ব্যবসায়িত করতে হয়, সেই স্কেল সম্পর্কে সাইক্লয়েড স্কেল, টিনয়েড স্কেল, গ্যানাইট স্কেল, যে স্কেলগুলো সম্পর্কে যে কোন মাসে কী ধরনের স্কেল পাওয়া যায় এটা, যেমন আমাদের অস্টিস্থিস এবং কন্ডেক্সথিস এর মধ্যে কোনটার মধ্যে কোন ধরনের স্কেল পাওয়া যায় বা আইস পাওয়া যায়, এটা অনেক সময় জিজ্ঞাসা করা হয়। এবং আরেকটি হচ্ছে আমাদের মিউজিয়ামে যে নমুনা শনাক্তকরণ অর্থাৎ প্রাণী শনাক্তকরণ, সেখান থেকে আমাদের যে প্রাণীগুলোর বৈজ্ঞানিক নাম দু একটা জিজ্ঞাসা করতে পারে, যে আমাদের ভার্টিব্রেট যে প্রাণীগুলো আছে সেগুলোর সায়েন্টিফিক নাম বলো। একটা প্রাণীর নাম হয়তো জিজ্ঞাসা করলো যে আমাদের দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম বলো, বা আমাদের রুই মাছের বৈজ্ঞানিক নাম কী। তো এই ধরনের এই বিষয়গুলো আমাদের আয়ত্তে রাখতে হবে। আরেকটি হচ্ছে আমাদের প্লাঙ্কটন এবং বেন্থোস, যে আমাদের প্লাঙ্কটন কি বেন্থোস কি, দু একটা প্লাঙ্কটন বেন্থোসের নাম বলো, এই বিষয়টা। এবং হচ্ছে আমাদের সর্বোপরি আমাদের প্রাণী বৈচিত্র্য 2 যে কোর্সে তোমরা স্টাডি করে আসো, সেখান থেকে হয়তো আমাদের ছোটো ছোটো 2-একটা প্রশ্ন হতে পারে। যেমন আমাদের মাছ আছে, সেক্ষেত্রে এই ফিশের ক্ষেত্রে আমাদের হচ্ছে কন্ডিস্থিস, অস্ট্রিস্থিস যে মাছগুলো তাদের যে ডিফারেন্সটা কী। তারপর হচ্ছে আমাদের ভেনাস হার্ট কি, যেমন আমাদের রুই মাছের মধ্যে ভেনাস হার্ট পাওয়া যায়। আমাদের অ্যামফিবিয়ার ক্ষেত্রে দেখা যায় আমাদের নিউটিনি বা পিডোজেনেসিস, বা হচ্ছে তাদের যে ফ্রগ এবং টডস এর মধ্যে পার্থক্যগুলো। এবং রেপটাইলসের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ডাইনোসরের যে যুগগুলো ছিল, বা আমাদের আরেকটা প্রশ্ন হয়ে থাকে যে আর্কিওপটেরিক্স কী, বা বার্ডস আর গ্লোরিফাইড রেপটাইলস। এবং বার্ডস থেকে আমাদের দেখা যায় যে কোশ্চেন হয়ে থাকে যে আমাদের ফ্লাইটলেস বার্ডস কোনগুলো আছে, মাইগ্রেটরি বার্ডস, তারপর হচ্ছে বার্ডসের এয়ার শ্যাক। ম্যামালস থেকে দেখা যায় যে আমাদের ম্যামালস কী এবং ম্যামালসের যে ডায়াফ্রাম এবং তাদের স্পেসিফিক বৈশিষ্ট্যগুলো কী। অর্থাৎ ঘুরে ফিরে দেখা যায় বা আমাদের এগলাইং ম্যামালস, মার্সোপিয়ালস। তো অর্থাৎ ছোটোখাটো প্রশ্নগুলো এখান থেকে আমাদের হয়ে থাকে। ভাইভাটিকে সহজ করার জন্য আমাদের এই ভাইভাটিকে আমরা 3টি ভাগে বিভক্ত করেছি, অর্থাৎ ভাইভার পূর্ব প্রস্তুতিমূলক, তারপর হচ্ছে আমাদের ভাইভা পর্ব, আর একটা হচ্ছে আমাদের ভাইভা শেষে কী করণীয় বর্জনীয়। অর্থাৎ ভাইভাতে ভালো করার জন্য বা ভালো মার্কস পাওয়ার জন্য যা যা করণীয় বর্জনীয় সেই বিষয়টা নিয়ে কথা বলতেছি। তো আমাদের শুরুতে আসি যে আমাদের আগেই বলেছি যে আমাদের এখানে 3টি পর্বে আমরা ভাগ করেছি। সেখানে একটি হচ্ছে আমাদের পূর্ব প্রস্তুতি, অর্থাৎ ভাইবার আগে কী কী প্রস্তুতিগুলো নিতে হবে। সেক্ষেত্রে আমাদের একটু দেখি যে আমাদের 1 নম্বর হচ্ছে ব্যবহারিক পরীক্ষার সময়সূচি সম্পর্কে জানা, অর্থাৎ যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেই সম্পর্কে সঠিক সময়সূচি নির্ধারণ করা জানা। কারণ দেখা যায় যে অনেক সময় একদিনের পরীক্ষা আরেক দিন চলে আসে, এই বিষয়টা খুব খেয়াল রাখা। 2 নম্বর হচ্ছে আমাদের অর্থাৎ দ্বিতীয় বর্ষের সিলেবাস সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা। আমাদের যে থিওরি পরীক্ষার যে সিলেবাস আছে সেই সিলেবাস সম্পর্কে ধারণা রাখা। 3 হচ্ছে আমাদের কী কী বই পড়া হয়েছে এবং বইয়ের নাম
লেখকের নাম সম্পর্কে জানা, অর্থাৎ আমাদের যে অনার্স দ্বিতীয় বর্ষের যে সিলেবাসভুক্ত বইগুলো ছিল সেই বইগুলোর নাম এবং সেই লেখকের নামগুলো একটু জেনে রাখা ভালো, কারণ হয়তো জিজ্ঞাসা করা হতে পারে যে কোন বইগুলো তোমরা পড়েছো বা কোন রাইটারের বইগুলো পড়েছো এই সম্পর্কে। 4 নাম্বার হচ্ছে আমাদের কোনো বিষয়ের পরীক্ষা বেশি ভালো হয়েছে সে বিষয় সম্পর্কে ভালো প্রস্তুতি রাখা, কারণ ভাইভাতে একটা বিষয় সবসময় দেখা যায় যে এটা কমনলি জিজ্ঞাসা করা হয় যে তোমার কোন কোর্সটি খুব ভালো হয়েছে এবং কোর্সগুলোর ওই কোর্সটির নাম বলো, সেই কোর্স থেকে আমরা কোশ্চেন করব। যে কারণে কোর্সগুলোর নাম মনে রাখা এবং যেটা সহজ মনে হয়, সহজবোধ্য এবং পরীক্ষা ভালো হয়েছে সেই বিষয়টাকে উল্লেখ করা। এরপর আসে আমাদের যে 5 নাম্বার হচ্ছে যে দ্বিতীয় বর্ষে যে ব্যবহারিক সিলেবাস সেটি সম্পর্কে সঠিক ধারণা রাখা, কারণ যেহেতু আমাদের ভাইভাটি হচ্ছে ব্যবহারিক অংশে, সে কারণে ব্যবহারিক সিলেবাস এবং যে অন্তর্ভুক্ত যে প্রাণীগুলোর ব্যবচ্ছেদ সেগুলো আমরা আগেও বলেছি যে এই প্রাণীগুলো সম্পর্কে জেনে রাখা এবং সিলেবাস সম্পর্কে সঠিক ধারণা রাখা। 6 নাম্বার হচ্ছে আমাদের নিজের সম্পর্কে, তার নামের অর্থ, নামের সাথে বিখ্যাত কোনো ব্যক্তির যদি নামের মিল থাকে সেক্ষেত্রে তার সম্পর্কে জেনে রাখা ভালো, কারণ হচ্ছে যে কোনো বিখ্যাত ব্যক্তির সাথে নাম মিলে গেলে তার সাথে রিলেটেড কোশ্চেন আসাটাই স্বাভাবিক, এটা যে কারণে এটা একটু প্রস্তুতি থাকা ভালো। 7 নাম্বার হচ্ছে আমার কথা বলার সময় আঞ্চলিকতা পরিহার করা এবং প্রমিত বাংলায় প্রশ্নোত্তর দেওয়ার চেষ্টা করা, কারণ এই বিষয়টা দেখা যায় যে আমাদের অনেক ক্ষেত্রেই বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন অঞ্চলে পড়াশোনা করতে যায়, তো আঞ্চলিকতার বিষয়টাকে আমাদের এখানে পরিহার করতে হবে। 8 নম্বর হচ্ছে আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকা এবং আত্মবিশ্বাস রাখা, অর্থাৎ দেখা যায় যে আমাদের ভাইবার কথা শুনলে একটা ভীতি কাজ করে, তো এই ভীতিটাকে দূর করে যে আমাকে যে ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হোক যে আমি কিছু হলেও তো পারবো, একটা আত্মবিশ্বাস নিয়ে ভাইভাতে উপস্থিত হওয়া, সেই বিষয়টি এখানে আমাদের গুরুত্ব দেওয়া হয়েছে। 9 নম্বর হচ্ছে আমাদের পোশাকের ব্যাপারে, যেহেতু আমাদের মার্জিত পোশাক, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে ফর্মাল পোশাক এবং মেয়েদের ক্ষেত্রে সালোয়ার কামিজ বা বোরকা যে যেটাই পড়ুক, অর্থাৎ মার্জিত পোশাক যেন হয়, এটা একটা ভাইবার জন্য গুরুত্বপূর্ণ বিষয়। যে একটা কথা বলা হয় যে আগে দর্শনদারি তারপর গুণ বিচারি, যে কারণে আমাদের আউটলুকিংটা একটু ভালো করার জন্য জাস্ট ফর্মাল যে পোশাকটা আছে মার্জিত পোশাক সেটা পরিধান করা। 10 নম্বর হচ্ছে আমাদের যে অধ্যয়নরত সরকারি বা বেসরকারি যেখানেই যে কলেজে পড়াশোনা করুক সেই কলেজের যে প্রিন্সিপাল বা ভাইস প্রিন্সিপাল এবং যে বিভাগের অন্তর্ভুক্ত সেই বিভাগীয় প্রধান সম্পর্কে একটু জেনে রাখা। 11 নম্বর হচ্ছে আমাদের প্রয়োজনীয় কাগজপত্র, কলম, অ্যাডমিট কার্ড, অর্থাৎ প্রয়োজনীয় কাগজপত্রগুলো আগেই গুছিয়ে রাখা, কারণ হচ্ছে আমাদের দেখা যায় অনেক সময় ভাইবার সময় কোনো কিছু লিখতে দিলে দেখা যায় কলম নিয়ে যায় নাই, যে স্যার কলম, যে কারণে এখানে আমাদের খুব সাবধানে হতে হবে যে, এবং অ্যাডমিট কার্ড তার রেজিস্ট্রেশন নাম্বার যদি মনে না থাকে, যে কারণে এগুলো আগেই গুছিয়ে রাখা, যাতে আমাদের পরীক্ষার সময় এগুলো নিয়ে আমরা উপস্থিত হতে পারি। এবার আসি যে আমাদের ভাইভা পর্ব, অর্থাৎ এক্ষেত্রে আমাদের কী কী করণীয় এবং কী বিষয় দেখে আমরা খেয়াল করি। যে এক হচ্ছে নির্ধারিত সময়ের আধা ঘন্টা পূর্বেই ভাইবার অপেক্ষা কক্ষে উপস্থিত, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে ভাইভা যে রুমে নেওয়া হচ্ছে তার পাশে একটা জায়গা তাদেরকে বসিয়ে রাখা হয়, সেক্ষেত্রে আমাদের হচ্ছে আধা ঘন্টা পূর্বে সেখানে উপস্থিত হয় এবং একটা প্রস্তুতিমূলক প্রস্তুতি রাখা আর কি। এবং 2 হচ্ছে আমাদের ভাইবার জন্য ডাকা হলে অনুমতি নিয়ে কক্ষে প্রবেশ করা, কারণ অবশ্যই ভাইবার জন্য প্রবেশ কোনো রুমে, যে রুমে ডাকা হবে সেখানে অবশ্যই রুমে ঢোকার আগে অনুমতি নিতে হবে, তারপর রুমের ভিতর প্রবেশ করতে হবে এবং কক্ষে প্রবেশ করেই সালাম দেওয়া। 4 হচ্ছে বসার অনুমতি দিলে বসা, অর্থাৎ যদি পরীক্ষক যারা থাকবে তারা যদি বসতে বলে তাহলে বসতে হবে, আর যদি না বসতে বলে তখন যে স্যার আমি কি বসতে পারি অনুমতি নিয়ে তাহলে বসতে হবে। তো বিশেষ করে দেখা যায় যে আমাদের এক্সটার্নাল বা ভাইভা বোর্ডে যারা থাকবে তারা হচ্ছে অনুমতি দিয়ে দেয় যে ঠিক আছে বসো বা বসুন। 5 নম্বর হচ্ছে আমাদের কোনো অবস্থাতেই টেবিলের উপর হাত রাখা যাবে না, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা এখানে পাশে একটা ভাইবার বোর্ড দেখতেছি যে কিভাবে বসে আছে। 6 নম্বর হচ্ছে আমাদের প্রশ্নকর্তার প্রশ্নের উত্তর ব্যতীত অপ্রাসঙ্গিক কথা না বলা, এই বিষয়টা খুবই দৃষ্টিকটু। এক্ষেত্রে দেখা যায় যে আমাদের পরীক্ষক যারা থাকে তারা হচ্ছে বিব্রত বোধ করে এবং যে কারণে বিষয়টা খেয়াল রাখতে হবে। 7 নম্বর হচ্ছে কোনো প্রশ্ন উত্তর না জানা থাকলে ভুল উত্তর না দেওয়া এবং আমি পারি না বা আমি পারছি না, আমি জানি না, এভাবে বলো না বলে তাদের স্মার্টলি বলতে হবে যে দুঃখিত স্যার, উত্তরটা এই মুহূর্তে মনে পড়ছে না। 8 নম্বর হচ্ছে আমাদের প্রশ্নকর্তার চোখের দিকে তাকে উত্তর দেয়, অর্থাৎ আমাদের ভাইভা বোর্ডে যদি 2 জন 3 জন বা 4 জন যতজন মেম্বার থাক সেখান থেকে যে মেম্বার প্রশ্ন করবে তার দিকে তাকিয়ে, অর্থাৎ
প্রশ্নকর্তার দিকে তাকিয়ে তার চোখে চোখ রেখে উত্তর দেওয়া, অর্থাৎ হচ্ছে আই কন্ট্যাক্ট ঠিক রেখে প্রশ্ন উত্তর দেওয়া। তারপর সে আমাদের হচ্ছে 9 নম্বর হচ্ছে সবসময় হাসি মুখে উত্তর দেওয়ার চেষ্টা করা এবং কখনো বিরক্তি বা প্রকাশ না করা, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবং 10 হচ্ছে আমাদের নির্ভয় উত্তর দেওয়া, ভয় পেয়ে দেখা যায় অনেক সময় আমতা আমতা করা বা কথা জড়িয়ে ফেলা, এই বিষয় থেকে বিরত থাকা। 11 হচ্ছে আমাদের মুদ্রা দোষ থাকলে আগলেই সেগুলো সতর্কভাবে সেগুলো পরিহার করা। 12 নম্বর হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর দেওয়ার সময় সম্ভব হলে যেই বিষয়ে ভালো জানা আছে সেই দিকে টাচ করা এবং সেই বিষয়টাতে টাচ করা। এতে দেখা যায় কি প্রশ্নকর্তা পরবর্তী যে প্রশ্নটা সেদিক থেকেই করার সম্ভাবনা বেশি থাকে। যে দেখা যায় যে ভাইবা বোর্ডে যারা মেম্বার থাকবে বা প্রশ্নকর্তা যারা থাকবে, উত্তর দেওয়ার ক্ষেত্রে এমনভাবে উত্তরটা দেওয়া আর একটা কোশ্চেনের সাথে লিঙ্ক আপ করা, তাতে বোঝা যায় যে পরের কোশ্চেনটা আমাকে এখান থেকেই করবে। অর্থাৎ ভাইবাটাকে নিজের আয়ত্তে নিয়ে আসার জন্য এই ধরনের একটা কৌশল অবলম্বন করা, এই বিষয়টা একটু খেয়াল রাখা। শেষ পর্ব, এক্ষেত্রে আমরা যদি আমরা একটু দেখি যে আমাদের ভাইবা শেষ হওয়ার পর আমাদের কী করণীয় আছে। ভাইবা শেষ হওয়ার পর ভাইবা বোর্ডের সদস্যদের অনুমতি সাপেক্ষে চেয়ার থেকে ওঠা, এবং 2 নাম্বার হচ্ছে ওঠার সময় যেন চেয়ারের অর্থাৎ নাড়াচাড়ার কোনো শব্দ না হয় সেদিকে আমাদের একটু খেয়াল রাখা, এবং 3 নাম্বার হচ্ছে আমাদের সালাম দিয়ে কক্ষ ত্যাগ করা। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে আমাদের যে কক্ষ ত্যাগ করার সময় অনেক সময় দেখা যায় যে আমাদের দরজা চাপিয়ে রাখতে হয় বা চাপাতে বলে, সেক্ষেত্রে যেন কোনো শব্দ না হয় সে বিষয়টা একটু খেয়াল রাখা। তো শিক্ষার্থী, এবার আসি যে আমাদের ভাইবা বোর্ডে অবশ্যই করণীয় বিষয়গুলো, অর্থাৎ আমাদেরকে সামারাইজ করি যে আমাদের আগের যে বিষয়গুলো থেকে একটু আলাদা করে, তাহলে দেখব আমাদের যে অবশ্যই করণীয় 1 নম্বর হচ্ছে আমাদের কলম সঙ্গে নিয়ে উপস্থিত হওয়া, 2 নম্বর হচ্ছে অনুমতি নিয়ে প্রবেশ করা, 3 নম্বর হচ্ছে সালাম দেওয়া, 4 হচ্ছে বসার অনুমতি দিলে বসা, 5 হচ্ছে আমাদের ভাইবা বোর্ডের যে সকল সদস্য নারী অথবা পুরুষ উভয়দের স্যার সম্বোধন করা, প্রশ্নকর্তার চোখে চোখ রেখে প্রশ্নোত্তর দেওয়া, আত্মবিশ্বাস নিয়ে হাসি মুখে প্রশ্নোত্তর দেওয়া, প্রশ্নকর্তা যে ভাষায় প্রশ্ন করবে সেই ভাষায় উত্তর দেওয়া, এবং ভাইবার শেষে প্রস্থানানুমতি দিলে সালাম দিয়ে কাগজপত্র নিয়ে কক্ষ ত্যাগ করা। তাহলে এই বিষয়গুলো হচ্ছে আমাদের অবশ্যই করণীয়। এবং ভাইবা বোর্ডে অবশ্যই বর্জনীয় কিছু বিষয় আছে, সেগুলো যদি আমরা একটু দেখি তাহলে আমাদের 1 নম্বর হচ্ছে আঞ্চলিকতা পরিহার করতে হবে, অর্থাৎ আঞ্চলিকতা বর্জন করতে হবে। 2 হচ্ছে আমাদের মুদ্রা দোষ, যেমন আমাদের হচ্ছে কলম কামড়ানো বা নাকে মুখে হাত দেওয়া, পিঠ চুলকানো বা মাথার চুলে বারবার হাত দেওয়া, আমতা আমতা করা, এইসব বিষয় পরিহার করতে হবে। 3 নম্বর হচ্ছে আমাদের চুইনগাম বা মুখে কোনো কিছু নিয়ে প্রবেশ করা, এই বিষয়টা অবশ্যই বর্জন করতে হবে। 4 হচ্ছে আমাদের উঁচু জুতা বা হাঁটলে শব্দ হয় এমন জুতা পরা থেকে বিরত থাকতে হবে। 5 নম্বর হচ্ছে আমাদের চেয়ারে বসার পরে টেবিলে হাত দেবে, সেটা আমরা আগেও বলেছি, আবারও বলছি যে অবশ্যই এই বিষয়টা খেয়াল করতে হবে। এরপর আসছে আমাদের 6 নম্বর হচ্ছে প্রশ্নকর্তার সাথে তর্কে জড়ানো বা নিজের উত্তর সঠিক বলে জাহির করা, এই বিষয়টা এখানে আমাদের অবশ্যই বর্জন করতে হবে। কারণ কোনো প্রশ্ন উত্তর হয়তো আমাদের সন্ধিয়া থাকতে পারে, সেক্ষেত্রে আমাদের নিজেরটাকে সঠিক বলে জাহির করা যাবে না, এখানে একটু বিরত থাকতে হবে। অর্থাৎ ভয় পেয়ে আত্মবিশ্বাস হারিয়ে ফেলা, এক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় এমন ভয় পায় যে তার জানা জিনিসগুলো সে গুলিয়ে ফেলে, এই বিষয় থেকে খুব সতর্ক থাকা। 8 নম্বর হচ্ছে আমাদের না জেনে মিথ্যা তথ্য বা ভুল উত্তর দেওয়া, এই বিষয়টা খুবই ভাইবা বোর্ডের যে সদস্য যারা থাকে তাদের বিরক্তি বোধ করে যে যদি ভুল উত্তর দেওয়া হয়, যে কারণে না জানলে অবশ্যই আমাদের মিথ্যা তথ্য দেওয়া যাবে না, ভুল উত্তর দেওয়া যাবে না। 9 নম্বর হচ্ছে আমাদের প্রশ্নকর্তার প্রশ্ন উত্তর দেওয়ার সময় উল্টো প্রশ্ন করা, এই বিষয়টা অনেক সময় দেখা যায় যে ছেলেমেয়েরা অর্থাৎ করে থাকে, যে উত্তর দেওয়ার সাথে একটা কি প্রশ্ন লাগিয়ে দেয়, স্যার এটা কিনা ওটা কিনা, তো এই বিষয়টা একটু খেয়াল করা। 10 নম্বর হচ্ছে আমাদের অনুমতি ছাড়াই কক্ষ ত্যাগ করা। শিক্ষার্থীরা, তাহলে আমাদের ভাইবা সম্পর্কে যে ভয়ভীতি, এই বিষয়টা অর্থাৎ আমরা যতটুকু ভাইবা নির্দেশিকা ছিল, অর্থাৎ আমাদের যে ভাইবা সম্পর্কে ভয়ভীতি দূর করার জন্য আমাদের কী কী করণীয় বর্জনীয় এবং ভাইভাতে ভালো করার জন্য অর্থাৎ কোন কোন বিষয়গুলো অবশ্যই খেয়াল করতে হবে সেই বিষয়ে নিয়ে কথা বললাম। আশা করি এই বিষয়টি তোমাদের উপকার আসবে। শিক্ষার্থীরা, বরাবর মতো আবারও আমাদের এই চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের এই চ্যানেলটি যদি তোমাদের কোনো উপকার এসে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং আমাদের এই চ্যানেলে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে আমাদের এই চ্যানেলের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ।